হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে কখন গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। যেহেতু গণবিজ্ঞপ্তির কার্যক্রম অলরেডি শেষ এবং টেলিটক রেডি আছে, যখন এনটিআরসি এর গ্রিন সিগন্যাল পাবে তখনই কিন্তু গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং যেভাবে আমরা আপডেট দেখতেছি সার্ভারের, আশা করা যাচ্ছে আজ সন্ধ্যার মধ্যেই গণবিজ্ঞপ্তি পাবলিশ হবে। এটা নিয়ে আপনাদের তেমন টেনশন করার প্রয়োজন নেই, বরং আপনারা ভাবেন যে গণবিজ্ঞপ্তিতে কোন কোন শূন্য পদগুলো আপনার চয়েস লিস্টে আছে সেগুলো খাতায় লিখে রাখেন এবং সেগুলো আহ, প্রতিষ্ঠানগুলো আপনারা গিয়ে দেখতে পারেন, প্রতিষ্ঠানগুলোর আকৃতি, স্টুডেন্ট সংখ্যা কত, এগুলো আপনারা আগে দেখতে পারেন। যেহেতু গণবিজ্ঞপ্তির কার্যক্রম অলরেডি শেষ হয়েছে, আজ 16 তারিখ, আজকেই পাবলিশ হবে আশা করা যাচ্ছে গণবিজ্ঞপ্তি, এবং আবেদন শুরু হবে কিন্তু 22 তারিখ থেকে। সামনের মাসের 10 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো এখন কথা হলো যে আবেদন যে 22 তারিখ থেকে চালু হবে, আপনারা 22 তারিখে করবেন না 23 তারিখে করবেন, এটি বড় ফ্যাক্ট না। তবে গতবার 17তমতে কিছু প্রার্থী কিন্তু গণবিজ্ঞপ্তিতে নেটওয়ার্ক প্রবলেমের কারণে আবেদন করতেই পারেনি। তাই আমার যেটা ধারণা, আপনারা 22 তারিখে আবেদন শুরু হবে, 22 তারিখে আবেদন না করে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে আবেদনটি কমপ্লিট করবেন। অর্থাৎ প্রথম দিকেও না, শেষের দিকেও না, এই মাঝামাঝি সময়ের মধ্যে নেটওয়ার্ক সার্ভার ভালো থাকে, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করবেন। অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে অনেকগুলো প্রার্থী কিন্তু তার যে চয়েসের প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো দিয়েছিল, দেওয়ার পরে যখন তারা সাবমিট করেছিল তার ইয়েটা, গণবিজ্ঞপ্তিতে যে আবেদনটা করেছিল, অ্যাপ্লিকেশনটা যখন সাবমিট করেছিল, তখন কিন্তু প্রতিষ্ঠানগুলো কিন্তু অগোছালো হয়ে গিয়েছিল। তার কারণে তারা হয়তো তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান কিন্তু পায়নি। আমি আবার বলতেছি যে চয়েস আপনি আপনার মন মতো সাজিয়ে নিলেন, ওখানে আপডেটও দিলেন, তারপরেও কিন্তু অগোছালো হয়ে যাচ্ছে, সেগুলো মিলতেছে না, আপনি যেটা প্রথমে দিয়েছেন সেটা শেষের দিকে চলে গেছে ওই প্রতিষ্ঠানটি। এজন্য আপনারা অবশ্যই আবেদন করবেন একজন যিনি এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞ লোক যিনি রয়েছেন, কম্পিউটার সম্পর্কে দক্ষ এবং অনেক কয়েকটি নিবন্ধনে আবেদন করে করে দিয়েছেন মানুষের, এ ধরনের কম্পিউটার অপারেটরের কাছে আপনারা যাবেন এবং যাওয়ার পরে সে আবেদনগুলো কমপ্লিট করবেন। তাহলে দেখবেন যে সবকিছু সুন্দরভাবে হবে। আর যেহেতু নতুন ইমেল যাবে, ইমেল আপনারা যে কোনো একটা ইমেল দিলেই সমস্যা নেই। বিশেষ করে আপনারা যে মোবাইল নাম্বারটি আগে দিয়েছিলেন সেই নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই নাম্বারের মধ্যেই আপনাদের সকল কার্যক্রম চলবে এবং সবকিছু মেসেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আশা করছি বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রতিষ্ঠান আপনারা চয়েস দেওয়ার আগে আগে আপনারা দেখবেন নিজ উপজেলা, এরপর জেলা, এরপর বিভাগের ক্ষেত্রে কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো এখানে লিখবেন। লেখার পর প্রতিষ্ঠানগুলো আপনারা পরিদর্শন করার পর দেখবেন যে এর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো ভালো সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। তবে এই চাকরিগুলো বাড়ির পাশাপাশি হলে অনেক ভালো। আর যদি খুব দুর্বল কলেজ বা স্কুল হয়, যে স্টুডেন্ট সংখ্যা খুবই কম, তাহলে যদি বাড়ির বাইরেই থাকতে হয়, তাহলে আপনারা শহর অঞ্চলের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, নামকরা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলো আপনারা চয়েস লিস্টে রাখতে পারেন। আর যাদের মেরিট লিস্ট খারাপের দিকে যাবে, তারা সবসময় যে 40টি প্রতিষ্ঠান চয়েস দিবেন, এরপরে কিন্তু আপনারা ইয়েস অপশন একটা রয়েছে, সেখানে ক্লিক করে দিবেন, অর্থাৎ ইয়েস অপশনটি অন করে দিবেন। তাহলে আপনার যদি চাকরিটি প্রয়োজন খুব হয়, তাহলে যে কোনো জায়গার মধ্যে আপনার চাকরিটি হয়ে যাবে। এবং আবেদনপত্রে কোথাও যেন বাবা মার নাম, নিজের নাম এবং জন্ম তারিখ কোনো একটুও যেন ভুল না হয়। এই ভুলের কারণে কিন্তু বেতনের ক্ষেত্রে অর্থাৎ এমপিও ফাইলের ক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। তাই আশা রাখছি আপনারা এই বিষয়গুলো অনেক চিন্তা ভাবনা করে আবেদনটি কমপ্লিট করবেন। আপনি প্রয়োজনে যখন, যেহেতু আগামীকাল বা পরশুদিন আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে, এই মেরিট লিস্টগুলো ভালোভাবে দেখার পরে আপনি যদি ভালো পজিশনে থাকেন, তাহলে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন। আর যদি দেখেন যে আপনার পজিশন তেমন ভালো না, তাহলে আপনারা শেষের দিকে যে কলেজগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো চয়েস দিবেন, যেগুলো দুর্বল হলেও সমস্যা নাই, বেতন কিন্তু সবার, এই স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, সব সেক্টরেই কিন্তু বেতন একই। তো আপনারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানগুলো চয়েস দিতে পারেন। আর ভুল করা যাবে না, এই ভুলের কারণে বর্তমান যেহেতু ইএফটি চালু হয়েছে, তাই ইএফটিতে একটি তথ্য ভুল গেলে কিন্তু আপনার 3-4 মাস বেতন আটকে যেতে পারে, এমনকি অনেক ধরনের সমস্যা
হতে পারে। তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। প্রয়োজনে আবেদন করার জন্য ২-৩ ঘন্টা হাতে নেবেন এবং ২-৩ ঘন্টা সুন্দরভাবে পড়বেন, দেখবেন কোথাও কোনো ভুল ত্রুটি আছে নাকি, তারপরে আপনারা সাবমিট করবেন। আগে সাবমিট করার প্রয়োজন নেই। আবেদন ফি লাগবে ৳১,০০০, যেটা পূর্বে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ৳১,০০০ লেগেছিল ৪০টি প্রতিষ্ঠান চলে যেতে। তো সকলের জন্য শুভকামনা রইল। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি একটা প্রতিষ্ঠানের ডিটেইলস বাসার থেকে অনলাইনের মাধ্যমে কিভাবে দেখতে পারবেন, যে কতগুলো স্টুডেন্ট রয়েছে, টিচার সংখ্যা কতজন রয়েছে, প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত, এগুলো কিভাবে দেখতে পারবেন আমরা স্ক্রিনের মাধ্যমে সব দেখিয়ে দেব। ইনশাআল্লাহ আগামীকাল আমরা এই ভিডিওটি আপলোড করব। যদি আমাদের তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল হয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী তথ্যগুলো পেতে। 18তমদের জন্য আমরা অনেকগুলো তথ্য শেয়ার করব, যেগুলো সামনে আপনাদের সবগুলো প্রয়োজন হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।